এই বাড়িতে কি সব মরছে নাকি? হ্যাঁ, আমি যে এই বাড়িতে একটা মানুষ আছি সবাই সেটা ভুলে গেছে। সকাল গড়ায় দুপুর হয়ে গেছে, সকালে নাস্তাটা এখনো পর্যন্ত পাই নাই। বুঝতে পারছি আমারে না খাওয়ায় রাখার ষড়যন্ত্র, তাই না? দেখতেছি আমি। না না বোন, এমন কিছু না। আসলে আমারই রান্না করতে একটু লেট হয়ে গিয়েছে, তাই তোমাকে আমি টাইম মতো খাবার দিতে পারিনি। কি ব্যাপার, আপনি এত ভয় পাইতেছেন কেন? হ্যাঁ, আমাকে খাবার দেওয়ার দায়িত্ব তো আপনার না। আমি তো আসলে এই সংসারে শান্তি দেওয়ার জন্য। এইসব শান্তির নাটক আমার সামনে করবেন না। আমাকে যত্ন করার দায়িত্ব আপনার না, আমার শাশুড়ির আর আমার বড় ভাসুরের। এই সংসারে আমি শুধু বউ হয়ে আসিনি, এই সংসারে আমি টাকা আনছি। আর আমার টাকায় এই সংসারের যে কত প্রয়োজন মিটছে সেটা সবাই জানে। তাই আমার ভালো মন্দ দেখার দায়িত্ব তাদের। বোন, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তুমি একটু খেয়ে নাও। তারপরে তোমার যত রাগ জেদ আছে তুমি আমার উপর মিটাইও। এই খাবার আমি খাবো? এই খাবার তো একটা অসুস্থ মানুষও খায় না। আপনার কি আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে? বোন, আমি তো সবার জন্য একই খাবার রান্না করেছি। সবার সাথে তুমি আমারে তুলনা করবা না। এই বাড়িতে আমি টাকা দিয়ে আইছি, তাই আমার জন্য আলাদাভাবে রান্না করা হইব। এই সকাল সকাল তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? আপনার বড় বৌমা আমার জন্য কি খাবার আনছে এটা? আমি কি এইসব খাবার খাওয়ার জন্য টাকা দিয়ে এই বাড়িতে এসেছি? আমি এই খাবার খাবো না। আপনি নতুন করে আমার জন্য রান্না করবেন। আরেকটা কথা সবাই কান খুলে শুনে রাখেন, এই বাড়িতে আমি সাধারণ কোনো বউ না, যৌতুক দেওয়া বউ। এই বাড়িতে আমি টাকা দিয়ে তারপর এসেছি। আমার জন্য রান্না করা হবে সব আলাদা আলাদা। আমাকে অবহেলা করার আগে সবাই 10 বার চিন্তা করবেন। যান, আপনি এক্ষুনি গিয়ে আমার জন্য রান্না করে নিয়ে আসবেন। যাইতেছি। বোন, তুমি এই খাবারটা খেয়ে নাও। এই খাবারটা আমি খাবো না। মা, তুমি একটু আস্তে আস্তে কাজ করো। তুমি তো এই গরমে হাঁপাই যাবা, তোমার তো শরীর খারাপ করবো। কি করুম বাবা, কত মীরার জন্য আলাদা রান্না করতে হয়, আর যদি না করি এই বাড়ি মাথায় তুলবো। বিয়া করা এত বউ আনি নাই, মনে হয় রাজরানী আনছি। আর এই রাজবাড়িতে আমরা বাবুর্চির চাকরি নিছি। হুকুমের পরে হুকুম, হুকুমের পর হুকুম, একটার পর একটা হইতেই থাকে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলছেন। আপনি তো বাড়িতে ছেলের বউ আনেন নাই, রাজরানী আনছেন, তাও আবার যৌতুক দেওয়া রাজরানী। ও মা, ভাইজানে কি করতেছে? ভাইজান দেখি আপনারা রাজরানীর মতো করে বাতাস দিতেছে। হ্যাঁ বোন, অনেক গরম পড়ছে তো তাই একটু মারে বাতাস করতেছে। আরে ভাইজান, বুঝেন না কেন? আপনি যদি আমারে এইভাবে বাতাস দিতে থাকেন তাহলে তো আমার শরীরে অলসতা নেমে আসবে। কি বলতেছো বৌমা এইসব? ঠিকই তো বলছি আম্মা। রান্না করতে করতে যদি শরীর গরম না হয় তাহলে তো রান্নার গতিই বাড়ে না। আর এমনি যদি রান্না করতে থাকেন তাহলে তো আজকে রাতেও আমার খাওয়ান হইব না। দেখো মীরা, এসব কথা কিন্তু ঠিক না। হ্যাঁ, আরে ভাইজান, আপনি বুঝেন না কেন? আমি তো আপনাদের ভালোর জন্যই বলতেছি। শুনেন, মানুষ গরমে রান্নাঘরে রান্না করতে পারে না। গরম যত বেশি লাগবে রান্নাও তত তাড়াতাড়ি হয়ে যাইব। আমার যে কি গরম লাগতেছে, পাখাটা দেন, আমি একটু বাতাস নিই। বৌমা, পাখাটা দিয়ে যাও। হায় আল্লাহ, এটা কি আমার বাড়ির বউ নাকি শত্রু? টাকার গরমে মানুষ যে এত নিষ্ঠুর হইতে পারে আগে জানতাম না। এটা কি খাবার রান্না করছেন? হ্যাঁ, খাবার এত লবণ কেন? মনে হয় ভুলে একটু বেশি হয়ে গেছে। একটু বেশি? এটা তো খাওয়ার পুরো অযোগ্য। আপনার কি আমরা দেখে গরু মনে হইতাছে? আপনি লবণ দিবেন আর আমি কিচ্ছু বুঝতে পারবো না? থাক বোন, তোমাকে এই খাবার খেতে হবে না। আমি তোমার জন্য ভালোভাবে তরকারি রান্না করে নিয়ে আসছি। চুপ! আমাকে একদম দয়া দেখানোর চেষ্টা করবেন না। আর এই যে আপনি, আমার বাবা এখানে 10 লক্ষ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছে কি এইসব খাবার খাওয়ার জন্য? হ্যাঁ, শুনেন, যে বাড়িতে মেয়ের বাড়ি থেকে টাকা দেয় সেই বাড়ির মানুষের উচিত সেই মেয়েকে মাথায় করে রাখা।
দেখো মা, মানুষের তো ভুল হতেই পারে। গরিবের ভুল আর ধনীর ভুল এক না আম্মা। গরিবের ভুলে ক্ষতি কম হয়, আর আমার মতো মানুষেরা যখন অসন্তুষ্ট হয় তখন পুরো সংসারেই আগুন লেগে যায়। কি ব্যাপার, সবাই এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? কার আবার এত রাতে মৃত্যুর সংবাদ আসলো? বাবারে, আমি মনে হয় মারা গেলেই শান্তি পেতাম। এই সংসারে থেকে চাকরের মতো জীবন যাপন করছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো মীরা আবার কি করলো? কি করেনি সেটা বল। এই গরমের ভেতর মাকে দিয়ে আলাদা রান্না করিয়েছে। মা ঘামে ভিজে অসুস্থ হয়ে যাওয়ার মতন অবস্থা, তাতেও তোর বোর মন গলেনি। রেশমা তো এই বাড়িতে অনেক বছর ধরে সংসার করছে, কই কোনোদিন তো আমাকে এক গ্লাস পানি এনে দিতে বলেনি। আর এই মেয়ে আমাকে রান্না করে দাঁড় করিয়ে রেখেছে। মাকে পাখা দিয়ে একটু বাতাস করছিলাম, সেটাও বন্ধ করে দিল। বলে নাকি গরম লাগলে রান্না তাড়াতাড়ি হবে। এই নাকি তোমাদের এত বড় বিচার? আমি তো ভাবলাম মনে হয় বাড়িটা ভেঙে পড়েছে। তুই হাসতেছিস বাবা? হাসবো না তো কি করব? তোমরা তো বড় ভাবিকে কম কথা শোনাও না। সকাল থেকে মেয়েটা সারা দিন সংসার সামলায়, সারাদিন কষ্ট করে। আজ পর্যন্ত তোমার মুখে শুনলাম না রেশমা তোমার মেয়ে। দেখ, ওসব আলাদা কথা। আলাদা কথা না মা, সবে একই কথা। আসলে টাকা যে দিতে পারে তার মূল্য অনেক বেশি। বড় ভাবে যদি তার বাবার বাড়ি থেকে 10 লাখ টাকা নিয়ে এসে দিতে পারতো, তাহলে তোমরা তাকে মাথায় তুলে নাচতে। আচ্ছা, তুই কি বলতে চাস? আমরা টাকার জন্য মীরাকে সহ্য করছি? সহ্য না করে উপায় আছে? তোমরাই তো পছন্দ করে বিয়ে করিয়ে এনেছো। আমি কি হাত ধরে নিয়ে এসেছি? তাই বলে কি, তাই বলে তোর বউ আমাদের মাথায় উঠবে? মাথায় তো তোমরাই তুলছো। যে সংসার সবসময় যৌতুকের টাকায় সুখ খোঁজে, সেই সংসারে বউ কখনো মানুষ হয়ে আসে না, আসে বিনিয়োগ হয়ে। আমরা কি এতই খারাপ? খারাপ না মা, তোমরা হচ্ছে লোভী, আর লোভী মানুষ কখনো শান্তি পায় না। তুই আজ নিজের পরিবারের বিরুদ্ধেই কথা বলছিস? আমি তো সত্যি কথাই বলছি। মীরার বাবার কাছ থেকে যখন টাকা নিয়েছো, তখন মীরার আবদার তো সহ্য করতেই হবে। টাকা নিবা, আবার সম্মানও চাইবা। সংসার এত সস্তা না মা। আর একটা কথা শুনে রাখো মা, যেদিন মানুষ ঘরের বউকে বউ না ভেবে টাকার মেশিন ভাবে, সেদিন থেকে সংসারের শান্তি উড়ে যায়। যাই হোক, অনেক কষ্ট করেছি সারাদিন অফিসে, শরীরটা ক্লান্ত, ঘামে ভিজে গেছে। তোমাদের এই নালিশ শোনার ইচ্ছে আমার নেই। আমি ঘরে যাচ্ছি। দেখলি বাবা, টাকার কাছে নিজের ছেলেটাই বদলে গেছে। আমি তো আগেই বলেছিলাম, এই মেয়ে একদিন পুরো সংসারটাই ভেঙে দেবে। যে সংসারে এত টাকার লোভ থাকে, সে সংসারে শান্তি থাকে না। টাকার লোভে আমি খাল কেটে কুমির এনেছি। তুমি কি আমার উপর রাগ করে আছো? আজকে আমার সাথে যেভাবে কথা বলছি, আমার আসলে এভাবে কথা বলাটা উচিত হয় নাই। আমার জানা যতটুকু দরকার তার চেয়ে বেশি আমি জানি। কিন্তু আমি এমনটা কেন করি সেটা তো তুমি জানো। তুমি যেটা করো সেটা এমনি এমনি করো না, নিজের জায়গাটা শক্ত করার জন্য করো। কারণ তুমি খুব ভালো করেই জানো এই বাড়িতে দুর্বল মানুষের কোনো জায়গা নেই। তাহলে তুমি আমার উপর রাগ করোনি? তোমার উপর রাগ করার কোনো প্রশ্নই আসে না। আমি জানি তুমি যা করবে সংসারে ভালোর জন্য করবে, আর তুমি যা করছো
এই সংসারে ভালোর জন্যই করছে। কিন্তু সবাই তো আমাকে অনেক ভুল বলছে। যারা তোমাকে বোঝে না তাদেরকে বোঝানোর দায়িত্ব তোমার। একটা কথা মনে রেখো, তুমি যদি নিজের সম্মান নিজে আদায় না করো, কেউ তোমাকে সম্মান দিবে না। তুমি এত ভয় পাও কেন? আরে আমি তো তোমার পাশেই আছি। তুমি পাশে থাকলে আমার আর কাউকে দরকার নেই। আচ্ছা শোনো, আজকে অনেক ক্লান্ত লাগছে, ক্ষুধাও লেগেছে। তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসি। এই মানুষটা যতদিন আমার পাশে আছে ততদিন এই সংসারের কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওফ, কি যে পায়ে ব্যথা। ইস, রেশমা, ওই রেশমা, এদিকে আয়। হ্যাঁ আম্মা। আমার পা দুটো একটু টিপে দে তো। আম্মা, বলছিলাম কি, আমার না শরীরে অনেক জ্বর, আমার কাঁধ পাও খুব ব্যথা, মাথাটাও ঘুরছে। এই, জ্বর হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আমি কি তোর শত্রু? আর 2 মিনিট পা টিপলে কি তুই মরে যাবি? মরবি না, টিপ। এটা টিপে দে। ওহ, ইস, কি যে ব্যথা। কি ব্যাপার? এখানে কি হইতাছে? হ্যাঁ, কি কি হইতাছে বৌমা? এইভাবে চিৎকার করতেছো কেন? উফ আম্মা, আমার যে কি পায়ে ব্যথা করতেছে, পায়ের ব্যথায় আমি সহ্যই করতে পারতেছি না। ঠিক আছে ঠিক আছে, রেশমা যা তো, আগে ওর পাটা টিপে দে। না না আম্মা, ওকে লাগবে না তো। লাগবে না? তাহলে কারে লাগবে? আম্মা, আপনি মাঝে মাঝে কি বলেন না, ও যেভাবে আমার পা টিপবে, ওর পা টিপাই কি আমার ব্যথা কমবে বলেন? ওর শরীরে তো শক্তি নাই। তাহলে এখন আমার কি করতে হইব? আরে আম্মা, বুঝতেছেন না কেন? আমার পাটা এত ব্যথা করতেছে, একটু জোরে চাপ না দিলে আরাম পাবো না। একটা কাজ করেন, আপনি এসে আমার পাটা একটু টিপে দেন। আমি আমি টিপে দেব? হ্যাঁ, আপনি বুঝতেছেন না কেন? হাতির শরীর সবসময় হাতিকে দিয়ে টিপাইতে হয়। মশা মাছি যদি হাতির শরীর টিপতে আসে তাহলে কি আরাম পাওয়া যায় বলেন? তাড়াতাড়ি আসেন তো, আপনি আমার পাটা টিপে দেন। কই, তাড়াতাড়ি করেন আম্মা। টিপেন, দেখি একটু আরাম পাই কিনা। হায় আল্লাহ, এই দিনও দেখা লাগলো আমার। আহ, কি যে আরাম লাগতেছে আম্মা। টিপেন, ভালো করে টিপ। ভাবি, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আপনি জানতো। কিন্তু উফ, শাশুড়ি বউয়ের ভালোবাসা যদি তৃতীয় মানুষ দেখে তাহলে তো নজর লেগে যায়। আমি চাই না আমার আর আমার শাশুড়ির এত সুন্দর মধুর সম্পর্কতে কারো নজর লাগুক। আম্মা টিপেন না, খুব মজা লাগতেছে, টিপেন। আম্মা, কি পিঁপড়ার মতো করতেছেন? একটু জোরে দেন তো, জোরে দেন। এই তো, এই তো আরাম লাগতেছে, দেন। বোন, একটা কথা ছিল, শুনবা? কি ব্যাপার ভাবি, কিছু বলবেন? আসলে বোন, আমি প্রথমে মনে করেছিলাম তুমি আমাকে ছোট করে কথা বলছো, আমাকে অনেক ছোট করছো, কিন্তু পরে বুঝলাম যে তুমি শুধু আমার জন্য এমন করছো। আমার এই অসুস্থ শরীর নিয়ে আমি যদি আমার পা টিপতাম, আমার শরীরটা আরো অসুস্থ হয়ে যেত। তুমি নিজের উপর সব দোষটা নিয়ে আম্মাকে দিয়ে তোমার পা টিপাইছো। আমি বুঝতে পেরেছি বোন, তুমি বাইরে যতটাই খারাপ হও না কেন, ভিতরে তুমি ততটা না। বুঝতে যখন পারছেন তাহলে একটু চুপ থাকেন না। মানে? মানেটা হলো, এই বাড়িতে দেওয়ালেরও কান আছে। আরেকটা কথা মনে রাখবেন ভাবি, আশেপাশের মানুষ সব সময় যেটা দেখে সেটা সত্যি নাও হতে পারে। তুমি চাইলে তো সবাইকে তোমার নিজের ভালোটা দেখাতে পারো। একটা কথা কি জানেন ভাবি, ভালো মানুষদের এই সংসারে থাকতে হলে বেশি কষ্ট করতে হয়। তার জন্যই তো আমি নিজেকে ভুল বুঝতে দেই। আজকে আমি তোমাকে নতুন করে চিনলাম বোন। এই মেয়ে যা শুরু করছে তা সহ্য করার মতো না। আমার জীবনে আমি এত অপমান হই নাই। মা, এত ছটফট করো না তো, একটু শান্ত হও। শান্ত হব আমি? আজ আমার নিজের হাত দিয়ে ওর পা টিপে দিতে হয়েছে।
আরে আমার এই বয়সে আমি কোনোদিন এত অপমান হই নাই। আরে ও কি আমাদের বাড়ির বউ হয়ে এসেছে নাকি এই বাড়ির রানী হয়ে এসেছে? কথায় কথায় টাকার গরম দেখায়। মিরাজও তো ওকে কিছু বলে না মা। কি করে বলবে? আরে যে ছেলের চোখে টাকার পর্দা পড়ে যায় তার কাছে মায়ের কষ্ট বাদে না। দেখ রেশমা কত বছর ধরে এই বাড়িতে সংসার করছে, কোনোদিন আমার মুখের উপর তাকিয়ে কথা বলেনি। আর এই মেয়ে কথায় কথায় তর্ক ধরে। দেখ রাকিব, এই মেয়েকে যদি এই বাড়িতে বেশি দিন রাখা হয় না তাহলে আমাদের জীবনকে একেবারে নরক বানিয়ে ছাড়বে। তুমি কি বলতে চাচ্ছ মা? আমি বলতে চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব মিরাজের সাথে কথা বলতে হবে, এই মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। কিন্তু মা হুট করে কিভাবে? দেখ, যে মেয়ে কিনা সংসারে আগুন লাগায়, এই মেয়ে যদি ঘরে থাকে না তাহলে পুরো পরিবারকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিবে। আগুন যত ছোট থাকে তখনই নিভিয়ে ফেলতে হয়। আজ আমাকে দিয়ে তার পাটি পেয়েছে, কাল আমার মাথার উপর উঠে নাচবে। কিন্তু মা মিরাজ তো ওর কথাতেই চলে। তাহলে ছেলের মাথা থেকে ওই মেয়ের জাদু টোনা নামাতে হবে। এই বাড়ির শান্তি তো আমি নষ্ট হতে দেব না। হায় আল্লাহ, মা কি তাহলে সত্যি সত্যি মীরাকে বাড়ি থেকে বের করে দিতে চাই? আমার বয়স কিন্তু কম হয়নি, আমি অনেক বছর সংসার করেছি। আমার কিন্তু মানুষ চিনতে ভুল হয় না। এই মেয়ে হাসে কম কিন্তু হিসাব করে বেশি। মা তাহলে একটা কাজ করি, কালই মিরাজের সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আগে বাগেই যদি কিছু না করি না, দেখবি আস্তে আস্তে আমরা সবাই এই বাড়ির একজন আরেকজন থেকে পর হয়ে গেছি। মীরা, আরে ভাবি, কি হয়েছে আপনার? আপনি এভাবে হাবাইতেছেন কেন? আসলে মীরা কি বলবো, আমার শাশুড়ি আর রাকিব প্ল্যানিং করছে তোমাকে নাকি এই বাসা থেকে যেভাবে হোক বের করবে। এমনটা যদি হয় তাহলে তো আমার জন্য অনেক খারাপ কিছু হয়ে যাবে। কি কি ব্যাপার বোন, তুমি এভাবে হাসছো কেন? আপনি কোনো চিন্তা করেন না, কিচ্ছু হবে না। কিন্তু তারা তো, যে ঝড় আসতেছে, এই ঝড় আমার কিচ্ছু করতে পারবে না। এই সংসারে কি চলতেছে এটা তো আমি বের করেই ছাড়বো। আপনি কোনো চিন্তা করেন না তো, আপনি যান ঘরে গিয়ে ঘুমান। মা মিরাজ তো এখন আসলো না, আর কতক্ষণ বসবো ওর জন্য? আসুক না, আসতে দে। এই দাঁড়া, এই মেয়েকে তালাক দে। যাকে নিজের পছন্দে বিয়ে করেছি আজ আমি তাকে ভালোবাসি। ওকে যদি এখন ডিভোর্স দিতে হয় তাহলে ওর বাবা 7 লক্ষ টাকা ফেরত দিতে হবে। তাই দেব, প্রয়োজনে আমি বাড়ি ভিটা বিক্রি করব, আমার সমস্ত গহনা বিক্রি করে ওর বাবার হাতে আমি 10 লক্ষ টাকা তুলে দেব। তাও এই ডাইনিকে এই বাড়িতে রাখ। মা যেটা বলছে সেটা কর। মা, এই কথাটাই আমি তোমার কাছ থেকে অনেক আগেই শুনতে চেয়েছিলাম, যে টাকার থেকে সুখ অনেক বড়। তবুও আমি মীরাকে ছাড়বো না। তুমি একা না মীরা, আমি তোমার সাথে আছি। তুমি একা না মীরা, আমি তোমার সাথে আছি। এভাবে মন খারাপ করে বসে থেকো না। চলো, অফিসে অনেক কাজ করেছি, ক্ষুধা পেয়েছে। তোমার হাতের গরম গরম খাবার খাবো। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার পড়ো, একসাথে খাবার খাবো। হ্যাঁ লক্ষ্মী বউ। শুনেন, কালকে আপনি আমাদের বাড়িতে আসবেন। আপনার মেয়ের নিয়ে আপনার সাথে সামনাসামনি কথা আছে। যে মেয়ে আপনি আমাদের বাড়িতে পাঠাইছেন, আপনার না আইসা উপায় নেই। আম্মা, আপনারা মীরাকে যতটা খারাপ ভাবেন আসলে ততটা খারাপও না। দেখেন, ও হয়তো সবার সাথে একটু শক্ত করে কথা বলে,
তাই বলে ওর সাথে এমনটা করবেন না। আপনি প্লিজ ওকে বাসা থেকে বের করে দেবেন না। চুপ করো তুমি। তুমি কি ভাবছো আমি কিছুই বুঝি না? আমি সবই বুঝি। ওই ডাইনির হয়ে আমার সাথে সুপারিশ খাইতে আইছো না? আরে ওই ডাইনি এই বাড়িতে যেদিন থেকে আইছে না, মনে হইতেছে তুমি সাপের 5 পা দেখে ভালাইছো। দেখবাই তো তোমার কোনো কাম কাজ করতে হয় না, পায়ের উপর পা তুইলা দিব্যি আরামসে খাইতেছে। একটা কথা মনে রেখ, আমি কিন্তু সবই বুঝি। আমি যেহেতু বলছি একবার ওই ডাইনিরে এই বাড়ি থেকে বাইর করবো, বাইর কইরেই ছাড়ো। যাও এখান থেকে, যাও আমার চোখের সামনে থেকে। আইছে সুপারিশ খাইতে। এই নিন টাকা, সাথে করে আপনি আপনার মেয়েকে নিয়ে যান। আমার মেয়েকে এত কম দামে? আম্মা, এতদিন আমি যা কিছু করেছি সব আমাদের পরিকল্পনা ছিল। তুমিই পারবে আমার মাকে ঠিক করতে। কি বলতেছো তুমি এসব? আমি তো তোমার কথার আগাগোড়া কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা, আমি তোমাকে এই বিষয়টা বুঝিয়ে বলছি। শোনো, তোমার সাথে যে আমার আগে থেকে পরিচয় বা সম্পর্ক আছে, এটা তোমার বাবাকে আমার ফ্যামিলির কাউকে জানাতে নিষেধ করবে। আর হ্যাঁ, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিব। এই টাকাটা তোমার বাবাকে দেবে। তোমার বাবা আমার বাড়িতেই 10 লক্ষ টাকা যৌতুক হিসেবে দেবে। আমার বড় ভাই আর আমার মা প্রচন্ড টাকার লোক। টাকার জন্য তারা সবকিছু করতে পারে। আমার বড় ভাবির উপরে অনেক অত্যাচার হয়। আমি চাই এই অত্যাচার যেন বন্ধ হয়। আর তোমার ফ্যামিলি থেকে যদি আমার বাড়িতে যৌতুক হিসেবে টাকা দেয়, তুমি ওই বাড়িতে রাজ করতে পারবে। তোমার উপরে কেউ কথা বলবে না। তুমি কোনো চিন্তা করো না, তোমার কথার মানে আমি বুঝতে পারছি। তুমি যেহেতু আমার উপর দায়িত্ব দিয়েছো, এবার দেখো আমি কি করি। এই সংসারটাকে তো আমি রক্ষা করবই। শাশুড়ি মা, আপনার দরজাল বৌমা কামিং। আম্মা, আমি এতদিন যে ব্যবহার করেছি তা আসলে কাউকে আঘাত করার জন্য করিনি। আমি দুঃখিত। মা, ও ঠিক কথাই বলেছে। এতদিন যা করেছে সমস্ত কিছু আমাদের প্ল্যান ছিল। তুমি বড় ভাবির সাথে অনেক খারাপ আচরণ করতে, এই বিষয়টা আমাদের কখনোই ভালো লাগতো না। ওর সাথে আমার আগে থেকেই একটা সম্পর্ক ছিল। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, পরিবারের মাধ্যমে বিয়েটা করতে চেয়েছিলাম, তাই তোমাদেরকে জানিয়ে সমস্ত কিছু করেছি। আর ওই সংসারে ঢুকেছে এই সংসারটাকে ঠিক করার জন্য, সংসারের মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। বড় ভাবির সাথে তুমি যে ব্যবহার করেছো, এটা একদমই ঠিক করনি মা। পরের বাড়ির মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, তখন তার আপনজন সবাইকে ফেলে কিন্তু তার শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়েই থাকে। আর এখানে যদি অশান্তি থাকে, কাকে নিয়ে থাকবে বলো মা? শ্বশুর শাশুড়ি তো তার বাবা মা। আমরা কেন পারি না মা পরের বাড়ির মেয়েকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে? কেন পারি না তাকে আপন করে নিতে? আসলে আম্মা, টাকা পয়সা সবসময় সবকিছু না, মানুষের ব্যবহারটাই আসল। তুমি ঠিকই বলছো বৌমা। আমি টাকার কাছে অন্ধ হয়ে গিয়েছিলাম, মানুষকে মানুষই মনে করতাম না। আমি ভাবতাম যার অনেক টাকা আছে সেই মানুষ, আর সব অমানুষ। আসলে আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি। আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি, যেটা আমার দেওয়া উচিত হয়নি। আরে আমি তো শাশুড়ি, আমরা একই সংসারের মানুষ। কে ভালো কে মন্দ, কে গরিব কে ধনী, সেটা বিচার করা তো আমার কাজ না। আমি তো মা, আমার তো উচিত সবাইকে ভালোবাসা। বৌমা, আমাকে তুমি মাফ করে দাও। ছি ছি আম্মা, আপনি আমার কাছে এভাবে মাপ চাইবেন না। আপনি বড় হয়ে আমার কাছে মাপ চাইলে আমি নিজেকে অনেক পাপী মনে করব। আর তাছাড়া আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক।